তোমরা কতজন ছায়াচক্রের কথা শুনেছো? ছায়াচক্র নামটা একটু নতুন লাগছে না? মানে আমরা অনেকেই শুনেছি স্কন্দকাটা, প্রেতনি, শাকচুন্নি, বাট ছায়াচক্রটা কি? এই নিয়ে আজকের ঘটনা। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজকের ঘটনাটা শোনানোর জন্য আমি একটু বেশি এক্সাইটেড, তার কারণ আজকের যে ঘটনাটা বলতে চলেছি, ঘটনাটা এমনই একটি জায়গায় ঘিরে, জায়গাটাকে আমি ছোটোবেলা থেকে আমি যাই সেই জায়গায়, আর জায়গাটাকে আমি ছোটোবেলা থেকেই চিনি। আমারই পাশের পাড়ার একটা ভাই আমাদের চ্যানেলের সঙ্গে প্রায় অনেক দিন ধরে যুক্ত ছিল, আমার প্রত্যেকটা এপিসোডও শোনে, আমার নামও জানে রাজ। বাট আমি যে প্রেতজনী আর কি এপিসোডগুলো আপলোড করি, বা আমি যে প্রেতজনীর ঘটনাগুলো শোনাই, ও নিজেই জানতো না। তাই কদিন আগেই যখন আমার সঙ্গে দেখা হলো, তাও বললো, দাদা তুমি চেনা? এলাম, শুনে ভালো লাগলো যে এরকম আশেপাশের মধ্যেও বেশ এরকম চেনা কেউ আমার এপিসোড শুনছে, শুনেও খুব ভালো লাগে। বললাম যে হ্যাঁ, কেন তুই আমাকে চিনিস না? তা বললো, দাদা তাহলে আমার একটা এরকম ঘটনা আছে, আমাদেরই পাড়ার একটা ঘটনা, তুমি কি শোনাবে? বললাম কেন শোনাবো না, কোথাকার? তখনও জায়গাটার নাম বললো আছে, এখানে তো আমি ছোটোবেলাও গেছি অনেকবার, বড় হওয়ার পরও গেছি, এখানে এরকম ঘটনা ঘটেছিল। বলছে হ্যাঁ, আমার দাদার সঙ্গে ঘটেছিল, তুমি শোনাবে? তখনও ঘটনাটা আমাকে বললো। দারুণ একটি ভয়ানক ঘটনা হতে চলেছে, আর এমনই একটি এন্টিটিটার নাম আমি কোনোদিন শুনিনি, আর কোনোদিন আমি কোনো গল্পতেও শুনিনি এরকম এন্টিটি। তোমরা যদি শুনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানিও যে এরকম এন্টিটিকে তোমাদের ওখানে কি বলে, বা অনেক থাকে না আমাদের স্কন্দকাটাকে অন্য জায়গায় অন্য কিছু বলে, এরকম একটা ব্যাপার, তোমাদের ওখানে কেমন কি বলে প্লিজ এটা কিন্তু জানিও। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের ৭৪ নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আজকের এপিসোডটায় নতুন, এবং যারা যারা আমার এই ভয়েসটা নতুন শুনছো, তাদেরকে বলছি, যদি ঘটনাটা ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। শেয়ার করে দিই তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। শুরু করছি আজকের ৭৪ নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার রাজদা, আমার নাম বিশাল। আমি তোমাদের এলাকা থেকেই ঘটনাটা লিখছি, মানে সরসোনা বেহালা থেকে ঘটনাটা লিখছি। আজকের যে ঘটনাটা বলবো, ঘটনাটা প্রায় 1 বছর আগে আমার দাদার সাথে ঘটেছিল। আশা করছি ঘটনাটা শুনলে তোমাদের ভালো লাগবে। আর তোমার চ্যানেলের সঙ্গে আমি প্রায় অনেক দিন ধরে যুক্ত, কিন্তু সত্যি জানতাম না যে তুমি আমাদের পাশের পাড়াতেই থাকো। সত্যি তোমাদের এপিসোডগুলো আমার জাস্ট দারুণ লাগে। যদি এই ঘটনাটা তুমি শোনাও, সত্যি আমি খুবই খুশি হব। আর আশা করছি প্রেতজনীর সম্পূর্ণ পরিবারের ঘটনাটা দারুণ ভয়ের লাগবে। এবার ঘটনায় আসছি। ঘটনাটা আজ থেকে প্রায় বছরখানেক আগের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার দাদা ও তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে। সময়টা ওই গরমকালের শেষের দিকে, আর আমাদের এই দিকে আশপাশটা ভীষণ রকমের ফাঁকা হওয়ার কারণেই হাওয়াও দেয় ভীষণ। আর দাদার প্রত্যেক দিন একটু উপবাস ছিল। খাওয়া দাওয়ার পর দাদা ও দাদার বন্ধুরা মিলে আমাদের গ্রামের ভিতরের দিকে একটি ফাঁকা জায়গা ছিল, ওইখানে গিয়ে আমার দাদারা সবাই মিলে আড্ডা মারত। সেই দিনও একই রকমভাবে রাত 9টার দিকে দিলীপ দা আসে আমাদের বাড়ির বাইরে থেকে চিৎকার করে বলে, রে বল্টু, বেরো। দিলীপ দা চিৎকার শুনে একটু তাড়াহুড়ো করেই আমার দাদা বের হয়। এরপর দিলীপ দা ও আমার দাদা মিলে আরো তার একটা বন্ধু দীপুদাকে ডাকতে যায় দীপুদার বাড়িতে। দীপুদাও বের হলে তারা একসঙ্গে বেরো সেই জায়গার উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে বেরিয়ে আরো কিছুটা ফাঁকা জায়গা, সেইখান থেকে হাঁটার পর আছে সেই জায়গাটার বৈশিষ্ট্য হলো ওইখানে একটা বিশাল বড় ভাঙা টাওয়ার ছিল। ওই টাওয়ার অনেকদিন ধরে ব্যবহার হয়নি। প্রায় আমার জন্মের পর থেকেই ওই টাওয়ারটাকে অমন অবস্থাতে আমি দেখে আসছি। ঝোপ জঙ্গলে ভর্তি আর লতা পাতায় দখল করেছে সম্পূর্ণ টাওয়ারটাকে। সকালে করে তেমন কিছুই মনে না হলেও রাতে করে
কোনো ভয়ঙ্কর দৈত্যর থেকে কম কিছু লাগে না। রাতে করে এমনিতেই ওই দিকে তেমন কেউ যায় না, কারণবশত ভূত বা প্রেতাত্মার ভয় নয়, এমনিতেই গ্রাম এলাকা, তার মধ্যে অন্ধকার, সেই কারণেই। ঝোপ জঙ্গল পেরিয়ে একটা অর্ধেক বানানো পাঁচিলের ওপর থেকে হাঁটতে শুরু করলো তিনজন। হাঁটতে হাঁটতে যখন ওই টাওয়ারের কিছুটা কাছে পৌঁছেছে, তখন আমার দাদা অনুভব করলো যে অন্য দিনের থেকে আজকের যেন একটু বেশি অন্ধকার। মনে হচ্ছিল সেই দিন যেন চাঁদের আলো মেঘেদের বুক চিরে পৃথিবীতে এসে পৌঁছাতে পারছিল না, তাই সম্পূর্ণ জগৎটাকে যেন কোনো পাতালপুরীর অতল গহ্বর মনে হচ্ছিল। অমন গহ্বরের মতন অন্ধকার আর গুমোট গরমে আবহাওয়াটা যেন কেমন দমবন্ধকর পরিস্থিতিতে পরিণত হচ্ছিল। আমার দাদা হাঁটতে হাঁটতে তার বন্ধুর উদ্দেশ্যে বলল, কিরে এ দীপু, আজ গরমটা কেমন যেন একটু বেশিই মনে হচ্ছে না? এখানে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, তাই না? দীপুদা সে কথায় উত্তর দিয়ে বলে, হ্যাঁ রে, হাওয়াটা কেমন যেন হঠাৎ করে থেমে গেছে। আর এই জায়গাটা কেমন যেন একটা মনে হচ্ছে, ঠিক অন্যরকম লাগছে রে। উফ, কেমন গরমও লাগছে খুব। আর একটু এগো, বোধহয় টাওয়ারের কাছে গেলে হয়তো ওখানে ঠান্ডা হতে পারে, হাওয়া দিতে পারে ওখানে, চল এগো। এই শুনে আমার দাদার সঙ্গে আরো দুজন গড় গড়িয়ে পা চালাতে থাকে টাওয়ারের দিকে। তবে টাওয়ারের সামনেই যেতে বোঝা গেল দূর থেকে অন্ধকারের মধ্যে টাওয়ারটাকে ঠিক যেমন দৈত্যাকার মনে হচ্ছিল, এ যেন তারও দ্বিগুণ। আশপাশটা যেন হঠাৎ করে থমকে গেছে। টাওয়ারের সামনে গিয়ে আমার দাদা বলে ওঠে, দেখলি, বললাম না এখানে ঠান্ডা থাকবে, দেখ অন্য জায়গার থেকে জায়গাটা কেমন ঠান্ডা, হাওয়াও দিচ্ছে খুব, উফ, শান্তি। দীপুদা একটু অবাক ভাবে বলে, হ্যাঁ রে, তাই তো। যখন আসছিলাম তখন তো কেমন একটা গুমোট গরম ছিল রে। এখানের আবহাওয়াটা যেন সম্পূর্ণ অন্যরকম। হ্যাঁ, কি করে হয়? ঠিক এই বলা মাত্রই দীপুদা অনুভব করে যে তাদের আশপাশ থেকে কারা যেন ছোটাছুটি করছে। তারা এতটাই জোরে ছোটাছুটি করছে যেন কোনো মানুষ তার পায়ের সমস্ত জোর লাগিয়ে ছুটলেও তাদেরকে ধরতে পারবে না। দীপুদার এই অনুভব করার সঙ্গে সঙ্গে আমার দাদা ও দিলীপদা দুজনেই জিনিসটা বুঝতে পারল। তাদের আশপাশ থেকে একটা নয়, দুটো নয়, প্রায় অসংখ্য ছায়ামূর্তি ছোটাছুটি করছে। আর এমনভাবেই ছোটাছুটি করছে যেন সে ছায়ামূর্তিগুলো তাদেরকে ঘিরে ধরে রেখে দিয়েছে। হঠাৎই আবহাওয়ার যেন পরিবর্তন দেখা দিল। সেই গুমোট ধরা গরম থেকে শুরু হলো দমকা হাওয়া। ভয়ে আমার দাদাদের গায়ের সমস্ত রক্ত যেন ঠান্ডা হতে শুরু করে। অত ঠান্ডা হাওয়ার মধ্যেও দাদাদের যেন গালগাম ছুটতে শুরু করে। হাঁপাতে হাঁপাতে আমার দাদা বলে, কিরে দীপু, কি হচ্ছে এসব? কিছু বুঝতে পারছি না তো। আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। বোধহয় বোধহয় আমরা কিছু খারাপ কিছুর মুখোমুখিতে পড়ে গেছি ভাই। আমাদের আমাদের আশাটা আজকে উচিত হয়নি, বুঝলি? আমাদের আশাটা উচিত হয়নি আজকে। এইগুলো হবার সঙ্গে সঙ্গে হঠাৎই দাদারা তাদের আশপাশ থেকে কাদের যেন খিলখিলিয়ে হাসার শব্দ শুনতে পাচ্ছিল। যেন 3-4টে ছায়ামূর্তি তাদেরকে দেখে অনবরত হেসেই চলেছে। হঠাৎই দীপুদা একটু সজাগ হয়ে ও সাহস দেখিয়ে বলে ওঠে,
পল্টু, তোর কাছে বিড়ি আছে তো? সবাই একটা করে বিড়ি ধরিয়ে নে। আগুনটা ধরালেই বোধহয় আমরা বাঁচতে পারবো, নাহলে ভাই আজকে আজকে বাঁচাটা অসম্ভব। ধরা, সবাই ধরা। এই শুনে দুজনে আর দেরি করে না, আমার দাদা আর দিলীপ দা দুজনেই তাদের পকেট থেকে বিড়ি বার করে ধরাতে শুরু করে। তবে এত দমকা হাওয়ার মধ্যে যতবারই দেশলাই ধরানোর চেষ্টা করছিল ততবারই দেশলাই কাঠি নিভে যেতে শুরু করলো। অনেকবার চেষ্টা করার পর শেষে দিলীপ দা অতি কষ্টে যা হোক করে একটা বিড়ি ধরাতে সক্ষম হয় এবং ওই আগুনে ওই আগুন হাতে ধরা মাত্রই হঠাৎ মনে হতে শুরু করে যেন আশেপাশের আবহাওয়াটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। সেই খিলখিলাহাসির শব্দ যেন ধীরে ধীরে অন্ধকারের অতল গহ্বরে মিশিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেই খিলখিলানি হাসি কমতে কমতে একটা সময় সম্পূর্ণ মিশিয়ে গেল অন্ধকারে। আর দেরি না করে প্রাণপণে ছুটতে ছুটতে তিনজনে আমাদের বাড়ির সামনে আসে। আর দেরি না করে প্রাণপণে ছুটতে ছুটতে তিনজনে আমাদের বাড়ির সামনে এসে প্রায় শুয়ে পড়ে। পরে সমস্ত ঘটনা আমার বাড়ির লোক শোনে। তারপর আমার দাদু বলে যে আমার দাদারা ছায়া চক্রের মধ্যে পড়েছিল, আর আমার দাদারা যেই দিন ওই ধারে গিয়েছিল সেই দিন ঘোর অমাবস্যা ছিল, তাই ওই ছায়াচক্রের মধ্যে পড়তে হয়েছিল আমার দাদাদের। এই ছায়াচক্র 3-4টে প্রেতাত্মা একসঙ্গে এসে দিক ভুলিয়ে দেয় ও তাদের ভয় দেখিয়ে প্রাণে মারার চেষ্টা করে। এই ঘটনা থেকে যখন আমাদের এলাকার ঘটনা হচ্ছে, তাহলে এই ঘটনা থেকে আমারও একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। আমারও দাদার সঙ্গে জিনিসটা ঘটেছিল। ছোট্ট করে বলছি, আমার মতন করে ঘটনাটা বলার চেষ্টা করছি। আমার যে এলাকা না, মানে আমার যে আর কি বাড়ি, সেখান থেকে কিছুটা হাঁটলে আর কি তারপর সম্পূর্ণ ফাঁকা জায়গা। আমাদের সাইডটা আর কি সম্পূর্ণ বাড়ি ঘরদোর ভর্তি, কিন্তু আমাদের খাল আছে, একটা খালের ওই পারে গেলে সম্পূর্ণ ফাঁকা। কিছু কিছু বাড়ি আছে, তারপরে সম্পূর্ণ ফাঁকা জমি জায়গা আর কি। এটা ঘটনাটা বলছি প্রায় 2012 কি 2013-র কাছাকাছি। তখন তো এখন তবুও বলতে গেলে বাড়ি ঘরদোর হয়েছে, তখন তাও ছিল না, সম্পূর্ণ ফাঁকা ছিল জায়গাগুলো। তখন হয়তো আর কি শীতকাল সবে সবে পড়ছে আর কি, হালকা হালকা ঠান্ডাও পড়তে শুরু করেছে তখনকার ঘটনা এটা। তা দুপুরবেলা এমনই, আর আমাদের এখানে ঘুরতেও খুব ভালো লাগে আর কি। যেমন ভয়ঙ্কর একটি জায়গা, তেমন ঘুরতেও ভালো লাগে, জায়গাটা সুন্দর জায়গা আর কি। যাই হোক, সময়টা তখন ওরকম শীতকালের ঠিক ওই দুপুরবেলার মাঝ দুপুরের মতন। তা তখন আমি আর আমার দাদা দুজনে মিলে ঠিক করি যে এমনি শীতকাল, ঠিক করেছিল দাদাই ওটা আর কি। আমাকে এসে বলেছিল যে ভাই তোদের পাড়ার ওই দিকটায় যাবি, যেখানে ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গা আছে তো শুনেছি, যাবি ওই দিকে? তা আমি বলেছি হ্যাঁ যাবো। তা আমাদের এখানকে বলতে হবে যে একটা ভাঙা টাওয়ার যেমন আছে ওখানে জায়গাটা ভালো নয়, তেমনই কুটকিগোতা বলেও একটি জায়গা আছে, যেখানে একটা সময় অনেক বছর আগে সেখানে আর কি মরা বাচ্চা আর কি, মানে যে কোনো বাচ্চা আর কি মরে গেলে তার মৃতদেহগুলো ওখানে গিয়ে পোঁতা হতো। তা ওই জায়গাটাও আহামরি কিছু ভালো না। তা সেইটা তখন আমি জানতাম না, আমার দাদাও তখন জানতো না। জায়গাটা না প্রপার লোকেশন আমাদের কাছে ছিল না যে এই জায়গাটাকেই আর কি কুটকিপোতা বলে। তা ভালো কথা, আমরা খাওয়া দাওয়ার পর ওই 2:30-র দিকে দুজনেই মিলে বেরোই। আর তখন শীতকাল, অতটাও রৌদ্র ছিল না, দুজনে মিলেই আর কি বেরোই। হাঁটতে 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 যখন গিয়ে পৌঁছাই তখন স্বাভাবিক যে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করার পর যেমন শীত ঘুম দেয় তেমন দিচ্ছে। আশপাশ সম্পূর্ণ ফাঁকা দুপুরবেলা। আমরা একটা ছোট বল নিয়ে গেছিলাম, বল নিয়ে খেলবো বলে। তা এমনি ওই যে ওই সাইডটায় সম্পূর্ণ ফাঁকা থাকে, যেখানে সেখানে খেলাই যায়, আমরা বল নিয়ে গেছিলাম। তা যেতে যেতে তখন আমরা দাদা বললো যে চল আর একটু এগোই। এগোতে এগোতে ওই একটু একটু করতে 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 প্রপার আমরা পুরো কুটকিপোতার জায়গাটাতেই পৌঁছেছিলাম। তা আমরা জিনিসটা জানতাম না। একটা ছোট জায়গা আছে না, জায়গাটার মধ্যে অনেক মেহগনি গাছ, কৃষ্ণচূড়া গাছ আছে, খেজুর গাছ আছে, এরকম করে করে আম গাছ করে একটা বেশ মোটামুটি একটা ভালো বড় জায়গা আছে ওখানে। ওরকম একটা জঙ্গল টাইপের জায়গাটা।
আর দেখতেও যেমন দূর থেকে ভালো লাগে, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। তা দাদা বলে, ভেতরে কোনদিন গেছিস? তা আমি বলছি, না না, আমি তো কোনোদিন আসিনি, তুমি আমাকে নিয়ে এসছো বলে আমি এলাম, আমি কোনোদিন যাইনি। দাদা বললো চ তাহলে ভেতরে একবার ঢুকি। এলাম। আমি তখন বললাম যে না না, ভেতরে ঢোকার দরকার নেই, কোথায় সাপ। আমার তখন সাপ ঠাপের ভয় ছিল প্রচণ্ড, এখনো আছে, তাই বলেছিলাম আর কি, তখন সাপ ঠাপ থাকবে, ভেতরে যেও না। তা বলে যে "আচ্ছা, চল না, আমি তো আছি, চল।" একটা লাঠি হাতে নিয়ে এরকম ঘোরাতে 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 করে দুটো মিলে ভেতরে ঢুকে, মানে ভেতরে ঢুকেছিলাম না, বাইরে থেকে ভেতরের আবহাওয়াটা না সম্পূর্ণ রকম আলাদা। বাইরে ঠিক যতটা ঠান্ডা, ভেতরটা যেন তার থেকেও বলতে গেলে দ্বিগুণ ঠান্ডা ছিল। এবার দেখো, এখানে একটা হতে পারে যে ছাওয়া টাওয়া ছিল গাছের, তার কারণে অতটা ঠান্ডা। বাইরে হয়তো অতটা পরিমাণে গাছপালা ছিল না বলে একটু হলেও কম ঠান্ডা ছিল, আর তখন বাইরে রোদ্দুর পড়ছিল বলে, তাই এটা হতে পারে। বাট মানে আবহাওয়াটা না কেমন যেন স্যাঁতস্যাঁতে টাইপের আবহাওয়া, মানে প্রপার যে ঠান্ডা পড়বে এরকম কনকনে শীত ওরকম কিন্তু নয়, স্যাঁতস্যাঁতে ঠিক, মানে কেমন যেন একটা, মানে গা গোলানো টাইপের একটা আবহাওয়া, ঠিক পছন্দ হচ্ছিল না আমার। অনেকবার করে দাদাকে বললাম যে আর ভেতরে যেতে হবে না, তুই বাইরে চলো, বাইরে চলো। দাদা বলেছে না, দাঁড়া না, এত সুন্দর জায়গা, একটু ঘুরে যাই। আম আম গাছ টাছ আছে ওখানে, 12 মাসের একটা আম গাছ আছে আর কি, আম গাছ টাছ আছে, চল না একটু ঘুরে এদিক ওদিক করে তারপরে যাই। হ্যাঁ ঠিক আছে। এবারে কিছু কিছু জায়গায় না এরকম ঢিবি হয়েছিল, পুরো একটা কবরের মতন ঢিবি হয়েছিল, ওই জায়গাগুলোতেই মেন আর কি বাচ্চাদেরকে পোতা হতো। তা আমরা জানতাম না, আমি আর দাদা গেছি, গিয়ে ঘুরছি, ঘুরতে ঘুরতে ওরকম ঢিবি ঢিবি জায়গাগুলো দেখলাম, দেখে আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে, দাদাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি। দাদা বলে হয়তো কোনো ময়লা টয়লা ফেলেছিল, ফেলতে ফেলতে এরকম ঢিবি হয়ে গেছে। তা দাদাও তখন রীতিমতো আহামরি কিছু বড় ছিল না, মোটামুটি একটা বড় ছিল। তা ঘুরতে 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 হঠাৎই আমার মনে হয় কেউ যেন আমাদেরকে ফলো করছে। তা আমি দাদাকে বলি যে দাদা জানো তো, মনে হচ্ছে না আমাদেরকে কেউ ফলো করছে। দাদা আশপাশটা দেখে, দেখে বলে কই, না তো, কেউ তো নেই আশেপাশে। আরে না গো, মনে হলো কেউ ফলো করছে, আমি পায়েরও আওয়াজ পেলাম কেমন একটা। তখন আর কি আমার এই সবে সবে একটু ভয় করতে শুরু করেছে, আর আশপাশটাও না তখন কেমন যেন একটা গুমোট টাইপের হওয়া শুরু করেছিল। আমি বললাম আমার ভাল লাগে না, তুমি চলো এখান থেকে। দাদা বলে ঠিক আছে, দাঁড়া একটু দাঁড়া, আমি যাচ্ছি, আশপাশ দেখি, ভাল লাগে যাবে সেখানে থাকতে, আমি যাচ্ছি। তা দুজনে আর কি ঘুরতে 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 হঠাৎই একটা কবরে আর কি দাদার কোনোভাবে হয়তো পা লেগে যায়, কোনোভাবে ভুলবশতই পা লেগে যায়। তারপর থেকেই হয় শুরু, ঘটনাটা শুরু। তারপর দাদা একটুখানি এগিয়েছে, এগোনোর পর ওখানে একটা দেখেছিল, একটা বাচ্চা মেয়েরই কোনোভাবে হয়তো একটা, কি বলে, বাচ্চা মেয়েদের ড্রেস থাকে ওখানে, এমনি ছেঁড়া একটা ওরকম ড্রেস পরেছিল। বাট পুরো যে ড্রেসটা ছিল তার মধ্যে পুরো প্রায় কাঁচা রক্ত, মানে কাঁচা রক্ত, মানে কাঁচা রক্ত সম্পূর্ণ ওই ড্রেসটার মধ্যে পুরো পুরো ভর্তি হয়েছিল কাঁচা রক্ত। দাদা দেখেই তো পুরো প্যানিক করে গেছে, ভয় পেয়ে গেছে। আমি তো আমি ফার্স্টে দেখিনি, দাদা যেই দেখেছি ওরকম করে গেছে, আমি সামনে গিয়ে উঁকি মারতে দেখি আমিও ওরকম দেখে আমারও ভয় করতে শুরু করে দিয়েছে। তো অটোমেটিক্যালি তখনই আমার মানে শরীর পুরো ভারী হতে শুরু করে দিয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। হঠাৎ করে দাদা, মানে যখন থমকে ওরম দাঁড়িয়েছে না, দাদা বলছে ভাই, আমি দাদার সাইডে দাঁড়িয়েছিলাম, পেছনেও না, ঠিক সাইডে দাঁড়িয়েছিলাম। দাদা বলছে ভাই, তুই কি কোনোভাবে আমার পিছনে দাঁড়িয়ে আছিস? আমার মানে শরীর তো ভারী হয়ে গেছে, তারপরে হয়ে গেছে, ওরকমভাবেই আর কি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে। আছি না না, আমি তোমার সাইডে দাঁড়িয়ে আছি। কেন বলো তো? বলছে পিছনে গে তাহলে। আছি, আমি পিছনে ঘুরলাম, কই নেই তো। বলছে সম্পূর্ণ দেখতে পেলাম পুরো একটা সাইড থেকে কেউ যেন বেরিয়ে গেল আমার, মানে আমি যে সাইডে দাঁড়িয়ে আছি ঠিক তার তাদের উল্টো মানে আমি দাঁড়িয়েছিলাম আর কি বাঁ দিকে, ওদের ডান দিক দিয়ে, মানে পুরো দেখতে পেলাম সাইড থেকে কেউ একটা বেরিয়ে গেল। বললাম কই, আশেপাশে তো কেউ নেই তো। এবার দাদা বলছে ছাড়, বাদ দে, তুই চ, এখান থেকে চ। যত বেরোচ্ছি তত যেন মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে আমাদেরকে। ঠিক আছে, প্রথম তো পায়ের আওয়াজ তো প্রচণ্ড, আশেপাশে পায়ের আওয়াজ পাচ্ছি আমরা, তারপরে মনে হচ্ছে নাকি পেছন থেকে ডাকছে আমাদের। এবার দাদা 14 বার বলছে পেছন ঘুরে তাকাবি না, পেছন ঘুরে তাকাবি না, আর বিশেষত আমাদের নাম ধরে নয়, ঠিক আছে, নাম ধরে ডাকছে না, এই যে এই যে এই যে এই যে করে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছিল ওই জঙ্গলটার থেকেই কেউ একটা ডাকছিল, খালি বলছিল এই যে এই যে এই যে করে ডাকছিল। যথারীতি ওরকম ঘামতে 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 বাইরে যখন এলাম, আসার পর অতি কষ্টে বাড়িতে আসি, তারপর মানে প্রায় আমার তো বাতাস লেগে গেছিলোই, আমার দাদারও প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিলো।
প্রায় 6-7 দিন পর আমরা দুজনে ঠিক হই আর কি, অনেক বলেন ছাড়ানো ফাড়ানোর পর আমরা ঠিক হই। তাই এই ছিল ঘটনা। আমাদের এই জায়গাটা প্রচণ্ড একটা খারাপতম জায়গা, ওই ওই সাইডটা। এখন জানি না, এখন আমি অনেক দিন যাওয়া হয়নি ওই সাইডটায়, অনেক দিন যাওয়া হয়নি। এখন জানি না কীরকম হয়েছে, বাট সত্যি স্টিল জায়গাটা প্রচণ্ড খারাপ একটি জায়গা। তা এই ছিল আমার সঙ্গে ঘটা বা আমার দাদার সঙ্গে ঘটা একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানা আছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটাকে, এবং লাইক করতে ভুলো না আজকের এপিসোডটাকে। শেয়ার করে দিও তোমার বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সঙ্গে। কমেন্ট করে জানিও আজকে দুটো ঘটনাই তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গেও কি এরকম কোনোদিন ঘটনা ঘটেছে? ছায়া চক্র যেটা তোমাদেরকে বললাম, এরকম তোমাদের ওখানে কি বলে প্লিজ সেটা কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা কিন্তু আমাদের লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো। আজকের ঘটনা এতটাই। আমি ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।